ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব। 1 রায় পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। 2 জাহাঙ্গীরের আমলে যে শিখগুরুকে প্রাণদণ্ড দেওয়া হয় তার নাম অর্জুন। 3 দ্বীন-ই ইলাহি হলো আকবরের ইসলামী ধর্ম। চারে আছে আমুক্তমাল্য গ্রন্থটি লেখেন কৃষ্ণদেব রায়। 5 কুতুবউদ্দিন আইবকের আমলে ভারতের রাজধানী শহর হয়ে ওঠে কুতুব দিল্লি। 2 এক কথায় উত্তর, আইতে সিজদার বাইপাস প্রথা চালু করেন গিয়াসউদ্দিন বলবন। 2 দিয়েছে ঔরঙ্গজেবের শাসনকালে 2টি কৃষক বিদ্রোহ হয়েছিল, এটা তোমাদের বইয়ের 79 পাতায় রয়েছে। এই যে ঔরঙ্গজেবের শাসনকালে দাক্ষিণাত্যের বিজাপুর এবং গোলকোন্ডা অনেক চেষ্টায় মুঘলদের দখলে আসে, ফলে মারাঠি আর দক্ষিণী মুসলিম অভিজাতরা মুঘল শাসনে যোগ দেয়। মনসবদারি ব্যবস্থায় বৈচিত্র্য আসে। এই যে মথুরায় জাট কৃষক বিদ্রোহ আর হরিয়ানায় সতনামী কৃষক বিদ্রোহ হয়েছিল। তাহলে মথুরায় জাট কৃষক বিদ্রোহ আর হরিয়ানায় সতনামী কৃষক, এই 2টি বিদ্রোহ ঔরঙ্গজেবের শাসনকালে হয়েছিল। 3 আছে জিতল এবং টঙ্কা কি, এটা তোমাদের বইয়ের 102 পাতায় রয়েছে। নগর বণিক বাণিজ্য যে চ্যাপ্টার সেইখানে রয়েছে 102 পাতাতে। এই যে সুলতানরা টঙ্কা হলো রূপার মুদ্রা আর জিতল হলো তামার মুদ্রা নামে 2 ধরনের মুদ্রা চালু করেছিল। তাহলে টঙ্কা সুলতানি আমলে প্রচলিত রূপার মুদ্রা হলো টঙ্কা আর তামার মুদ্রা হলো জিতল। 4 দিয়েছে বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন, এটা তোমাদের বইয়ের 61 পাতায় আছে। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রথম স্বাধীন সুলতান। তাহলে শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রথম স্বাধীন সুলতান। 5 আছে চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা কে ছিলেন, বৃন্দাবন দাস। 3 আয়তে আছে খলজি বিপ্লব বলতে কি বোঝো, এটা বইয়ের 47 পাতায় রয়েছে। লিখবে 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে দিল্লিতে ইলাবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়, তার বদলে খলজি তুর্কি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। 2 নম্বর বলেছে খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, এই যুদ্ধের ফল কি হয়েছিল, এটা তোমাদের বইয়ের 71 পাতায় রয়েছে। খানোয়ার যুদ্ধ হয়েছিল মেবাড়ি রানা সংগ্রাম সিংহ আর বাবরের মধ্যে 1527 খ্রিস্টাব্দে। আর এর ফলাফল কি হয়েছিল এটা আমি প্রান্তিক থেকে দিচ্ছি। এটা তোমাদের প্রান্তিক যদি সহায়িকা না থাকে তাহলে ভিডিওটা পজ করে একটু লিখে নেবে। এই যে খানোয়ারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, গুরুত্ব কি, মেবাড়ি রানা সংগ্রাম সিংহ আর মুঘল সম্রাট বাবরের মধ্যে হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে রানা সংগ্রাম সিংহ পরাজিত হন, তার ফলে ভারতে রাজপুত প্রাধান্য প্রতিষ্ঠার সম্ভাবনা বিনষ্ট হয় আর মুঘলদের প্রতিহত করার মতো কোনো শক্তি রইল না। তাই খানোয়ার যুদ্ধের ফলে ভারতের মুঘল শাসনের ভিত্তি সুদৃঢ় হয়, এটা হচ্ছে ফলাফল। 3 আছে কুতুব দিল্লি বলতে কি বোঝো, এটা তোমাদের বইয়ের 92 পাতায় রয়েছে নগর বণিক বাণিজ্য চ্যাপ্টারে। লিখবে কুতুবউদ্দিন আইবকের আমলে দিল্লি তৈরি হয়েছিল রাজপুত শাসকদের শহর। কিলা রায় পিথোরাকে কেন্দ্র করে, এটাই ছিল সুলতানি আমলের প্রথম দিল্লি বা কুতুব দিল্লি। 4 আয়তে আছে ইকতার এবং ইকতাদার বলতে কি বোঝে, এটা তোমাদের বইয়ের 57 পাতায় রয়েছে। লিখবে দিল্লির সুলতানরা সাম্রাজ্যের আয়তন ক্রমশ বাড়িয়েছিলেন, নতুন অধিকার করা অঞ্চল থেকে রাজস্ব আদায় করা প্রয়োজন ছিল, সেখানে শান্তি বজায় রাখারও দরকার ছিল। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি এক একটা প্রদেশের মতো ধরে নেওয়া হলো। এই প্রদেশগুলোকে বলা হতো ইকতা। ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার মুক্তি বা ওয়ালি। 2 আছে শেরশাহের সংস্কারমূলক কাজগুলি কী ছিল, এটা তোমাদের বইয়ের 73 পাতায় রয়েছে। শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা এবং জনহিতকর কাজের সঙ্গে সুলতান আলাউদ্দিন খলজি ও সম্রাট আকবরের শাসন ব্যবস্থার অনেকটা মিল ছিল। শাসন পরিচালনা রাজস্ব ব্যবস্থায় শেরশাহ কিছু সংস্কার করেছিলেন। এক হচ্ছে শেরশাহ কৃষককে পাট্টা দিতেন, সেই পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত। তার বদলে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়ত নামে অন্য একটা দলিল রাষ্ট্রকে দিত। 2 হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে শেরশাহ সড়কপথের উন্নতি করেন। তিনি বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করান। রাস্তাটির নাম ছিল সড়ক-ই আজম। এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে খ্যাত হয়। এছাড়াও আগ্রা থেকে যোধপুর এবং চিতোর পর্যন্ত একটি সড়ক তৈরি হয়।
লাহোর থেকে মুলতান পর্যন্ত আরেকটি রাস্তা তৈরি হয়। 3 নম্বর, পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা তৈরি করা হয়েছিল। 4, শেরশাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন। 5, সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শেরশাহ। 3 আছে টিকা লেখো দিনী ইলাহি, এটা তোমাদের বইয়ের 85 পাতায় রয়েছে। মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল মূলত বিভিন্ন গোষ্ঠীকে সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করে একটি যথার্থই ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা। আকবরের প্রশাসনিক আদর্শ তৈমুরীয়, পারসিক আর ভারতীয় রাজতন্ত্রের সংমিশ্রণ বলা চলে। এই আদর্শে বাদশাহ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী শাসন করবেন এবং প্রজাদের প্রতি তাঁর পিতৃসুলভ ভালোবাসা থাকবে, অর্থাৎ তার শাসন করার অধিকার অন্য কোনো শাসকের থেকে পাওয়া নয়। এই ক্ষমতা তার নিজের। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি তার পক্ষপাত থাকবে না। সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির এই পথকেই বলা হয় সুলহিকুল। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তুলেছিলেন, যাকে বলা হয় দিনী ইলাহি। অথবা আছে টিকা লেখো দুর্ভেদ্য একডালা দুর্গ, এটা বইয়ের 61 পাতায় রয়েছে। ফিরোজ শাহ তুগলক যখন পান্ডুয়া আক্রমণ করেন, ইলিয়াস শাহ একডালা দুর্গে আশ্রয় নেন। এই দুর্গটির কোনো চিহ্নই আজ আর নেই। দুর্গটি ঘিরেছিল গঙ্গার 2 শাখা নদী চিরামতি আর বালিয়া। গৌড় থেকেও এই দুর্গটি খুব দূরে ছিল না। দুর্গটি প্রায় দুর্ভেদ্য ছিল। ফিরোজ শাহ সৈন্য সমেত ফিরে যাওয়ার ভান করেন। সেই সময় ইলিয়াস শাহের সৈন্য একডালা দুর্গ থেকে বেরিয়ে এসে ফিরোজ শাহকে পেছন থেকে আক্রমণ করতে যায়। ফিরোজ শাহ তৈরি ছিলেন যুদ্ধে দিল্লির সুলতান জয়ী হন, কিন্তু শেষ পর্যন্ত ফিরোজ শাহ একডালা দুর্গ দখল করতে পারেননি। বাংলার শাসক হিসাবে তাই ইলিয়াস শাহই থেকে গেলেন। 5 আইতে আছে সুলতান ইলতুৎমিশের সময় প্রধান সমস্যাগুলি কী ছিল আর তিনি কিভাবে এই সমস্যাগুলি সমাধান করেন। তো এটা আমি রায়মার্টিন থেকে দিচ্ছি, এটা রায়মার্টিনের 76 পৃষ্ঠায় রয়েছে। ইলতুৎমিশের প্রধান সমস্যাগুলি কী ছিল? সুলতান ইলতুৎমিশ ছিলেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। তুর্কি ভাষায় ইলতুৎমিশ কথার অর্থ হচ্ছে সাম্রাজ্যের পালনকর্তা। কুতুবউদ্দিন দিল্লিতে যে সামরিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন ইলতুৎমিশ সেই সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন। সমস্যার সমাধান। সিংহাসনে আরোহণ পর ইলতুৎমিশ কয়েকটি সমস্যার সম্মুখীন হন। এগুলো হলো, 1 হলো বিদ্রোহ ও বিদ্রোহ দমন। প্রথমত সমস্যা, মোহাম্মদ ঘুরির প্রতিনিধি তাজউদ্দিন নিয়ালদু যা নাসিরউদ্দিন কুবাচা সুলতান ইলতুৎমিশের বিরোধিতা করেন। সমাধান, তিনি তাজউদ্দিন আর নাসিরউদ্দিন কুবাচাকে পরাজিত করে নিজেকে কণ্টকমুক্ত করেন। দ্বিতীয় সমস্যা, বাংলার শাসনকর্তা আলীমর্দান ও রণথম্ভ আজমির, গোয়ালিয়র প্রভৃতি অঞ্চলের শাসকরা বিদ্রোহ ঘোষণা করেন। সমাধান, তিনি বাংলার শাসক আলীমর্দানকে পরাজিত করেন, রাজপুত রাজ্যগুলি পুনর্দখল করেন। 2 হচ্ছে সিংহাসনের বৈধতা প্রতিষ্ঠা। সমস্যা, ইলতুৎমিশ কুতুবউদ্দিনের ছেলে ছিলেন না, জামাই ছিলেন, তাই অনেকে তাকে দিল্লির সুলতান বলে মানতে চায়নি। সমাধান, ইলতুৎমিশ অনেক উপহার পাঠিয়ে খলিফার কাছ থেকে সুলতানের বৈধতার অনুমোদন প্রার্থনা করেন। খলিফা দিল্লির সুলতানিতে তার কর্তৃত্বকে অনুমোদন দেন। 3 মোগল আক্রমণ প্রতিরোধ। সমস্যা, ইলতুৎমিশের রাজত্বকালে দুর্ধর্ষ মঙ্গলবীর চেঙ্গিস খান খিবার শাসনকর্তা জালালউদ্দিন মঙ্গবর্ণীর পশ্চাদ্ধাবন করে ভারত সীমান্তে উপস্থিত হন। সমাধান, দূরদৃষ্টি সম্পন্ন ইলতুৎমিশ জালালউদ্দিনকে আশ্রয় না দেওয়ার ফলে চেঙ্গিস খান ভারত ত্যাগ করে চলে যান। 4 হচ্ছে দিল্লির সুলতানিতে রাজবংশ প্রতিষ্ঠা। সমস্যা, ইলতুৎমিশ উত্তরাধিকার সূত্রে সিংহাসন পাননি। সমাধান, তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা যাতে সিংহাসনে বসতে পারে, তার জন্য তিনি তার সুযোগ্য কন্যা রাজিয়াকে পরবর্তী সুলতান হিসাবে মনোনীত করেন। ফলে দিল্লির জনগণের মনে তিনি একটা বংশগত শাসনের ধারণা তৈরি করতে পেরেছিলেন। 5 2 নম্বর প্রশ্ন বলেছে, মোগল সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। এটা রায়মার্টিনের 113 পাতাতে রয়েছে। মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল তার রাজপুত নীতি। ভারতীয় শৌর্যবীর্যের প্রতীক রাজপুতদের সঙ্গে সম্রাট আকবর মৈত্রীর সম্পর্ক তৈরি করতে সচেষ্ট ছিলেন। রাজপুতরাও মুঘল সাম্রাজ্যের শক্তিস্তম্ভে পরিণত হয়েছিল। রাজপুতদের সঙ্গে সম্পর্কে আকবরের গৃহীত নীতি। রাজপুতদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সম্রাট আকবর কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন। 1 হলো বৈবাহিক সম্পর্কের নীতি।
2 উচ্চ রাজপদে নিয়োগের নীতি। 3 বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি আর যুদ্ধনীতি। 1 বৈবাহিক সম্পর্কের নীতি। সম্রাট আকবর অম্বরের রাজকন্যা যোধাবাইকে বিকানির ও যোধপুরের রাজপুত রাজকন্যাদের বিবাহ করেন। তাছাড়া আকবর তার পুত্র সেলিমের সঙ্গে রাজপুত রাজকন্যার বিবাহ দেন। 2 হচ্ছে উচ্চ রাজপদে নিয়োগ নীতি। সম্রাট আকবর রাজপুতদের উচ্চ পদে নিয়োগ করে তাদের আনুগত্য লাভ করেছিলেন। রাজা বিহারীমল, ভগবান দাস, মানসিংহ প্রমুখ রাজপুতদের তিনি মনসাবদার হিসাবে নিযুক্ত করেছিলেন। 3 বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান নীতি। রাজপুতদের সাহায্য আর সহযোগিতা লাভের জন্য আকবর তাদের উপর থেকে তীর্থকর বা জিজিয়া কর তুলে দেন এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন। 4 হলো যুদ্ধনীতি। অনেক রাজপুত রাজ্য আকবরের বশ্যতা স্বীকার করলেও মেবার, রণথম্বর প্রভৃতি রাজপুত রাজ্যগুলি কোনোভাবেই আকবরের বশ্যতা স্বীকার করতে রাজি হয়নি। তাই আকবর মেবারের বিরুদ্ধে যুদ্ধনীতি অনুসরণ করেন। মেবারের রানা উদয় সিংহ এবং তার পুত্র রানা প্রতাপ সিংহ আকবরের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেন। রানা প্রতাপ সিংহ 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে আকবরের বাহিনীর হাতে পরাজিত হলেও তার বশ্যতা স্বীকার করেননি। আকবর মৈত্রী আর যুদ্ধনীতি অনুসরণ করে রাজপুতদের নিজ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন এবং মুঘল সাম্রাজ্যের ভিত সুদৃঢ় হয়। 5-এ 3 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? 1498 খ্রিস্টাব্দে। আর তার সাথে আছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য কিভাবে শুরু হয়েছিল? 4 নম্বর। এটা রায়মার্টিনের 140 পাতায় আছে। রায়মার্টিন থেকে দিচ্ছি, বইতে সেইভাবে গুছিয়ে পেলাম না, তো 4টে নম্বর আছে, তো একটু লিখতে তো হবে, তো সেই জন্য আমি রায়মার্টিন থেকে দিচ্ছি। খ্রিস্টীয় সপ্তদশ শতকে ইউরোপীয় বণিকেরা বাণিজ্য করার জন্য অনেক কোম্পানি তৈরি করেছিল। 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশরা লন্ডনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকরা ভারতের মুঘল সম্রাটদের আমলে ব্যবসা বাণিজ্য শুরু করেছিল। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হয়ে স্যার টমাসরো ভারতে এসেছিলেন। তখন ভারতের মুঘল সম্রাট ছিলেন জাহাঙ্গীর। টমাসরো জাহাঙ্গীরের রাজসভায় এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কুঠি স্থাপনের আবেদন জানান। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কুঠি। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম দিকে যে বাণিজ্য কুঠি স্থাপিত হয়েছিল সেগুলি ছিল মুসলিপট্টনম এবং সুরাটে। টমাসরোর চেষ্টায় আগ্রা, পাটনা, বুরহানপুরে ইংরেজদের বাণিজ্য কুঠি স্থাপিত হয়েছিল। পর্তুগিজদের বিতাড়নে ব্রিটিশ কোম্পানির সুবিধা। পর্তুগিজ বণিকরা ভারতীয়দের ধরে নিয়ে গিয়ে বিদেশে দাস হিসাবে বিক্রি করত। মুঘল বাদশাহ শাহজাহান এতে ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি দাস ব্যবসা করার অপরাধে পর্তুগিজ বণিকদের হুগলি থেকে বিতাড়িত করেছিলেন। এর ফলে ভারতে ব্যবসা করার ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানির সুবিধা হয়েছিল এবং তারা বাংলায় বাণিজ্য করার সুযোগ পেয়েছিল। এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।